নগেন্দ্রনাথ বাবু নবীন গ্রন্থকার। অল্প দিনের মধ্যে সাহিত্য ক্ষেত্রে তার বেশ নাম হয়েছে। একজন ক্ষমতাশালী ঔপন্যাসিক বলে পাঠকবর্গের কাছে এখন তার প্রতিপত্তি খুব বেশি। প্রতিদিন খুব ভোরবেলা উঠে তিনি লিখতে আরম্ভ করেন প্রায় বেলা 11টা পর্যন্ত। তারপর দুপুরে বিশ্রামের সময় বই খবরের কাগজ পাঠ করেন। বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা মারেন। রাত্রিবেলা বেড়াতে বের হন। রাত্রি 12টা পর্যন্ত তার লৌকিক উপন্যাসের উপাদান সংগ্রহ করার জন্য তিনি একা নগর সমুদ্রের মধ্যে ঘুরে বেড়ান। রাতের বেলা যা সংগৃহীত হয় তার অধিকাংশই চিত্ততেজক। ঘটনা বিন্যাস একাধারে বাস্তব ও চিত্ততেজক হওয়ায় তার উপন্যাস অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে ওঠে। আজ তিনি এরকমই এক উদ্দেশ্যে নৈশ ভ্রমণে বের হয়েছেন। প্রায় রাত 12টার সময় তিনি কলকাতার বড় বাজারের মধ্যস্থ বাঁশতলা গলির ভেতর দিয়ে যাচ্ছিলেন এবং আশেপাশের দোকানদার ও পথিকদেরকে বিশেষভাবে নজর দিচ্ছিলেন। তখন প্রায় সমস্ত দোকানই বন্ধ হয়ে গিয়েছে। যে 2-4খানি খোলা ছিল তাও দোকানদাররা বন্ধ করছিল। পথেও লোক চলাচল কম হয়ে আসছিল। এমন সময় নগেন্দ্রনাথের দৃষ্টি এক ব্যক্তির উপরে পড়ল। সেই ব্যক্তির বেশভূষায় একটু বিশেষত্ব ছিল বলেই নগেন্দ্রনাথের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হল। লোকটি বেশ সাধারণ দারোয়ানের মতো। মাথায় একটা বড় পাগড়ি, গায়ে একটা আংরেখা, মুখে খুব বড় ছাঁড়া দাড়ি। দাড়িটা ভালো করে দেখলে পরচুলা বলে মনে হয়। লোকটির বয়সও অনেক, 60 বছরের কম নয়। তার বেশভূষা বা আকৃতি যেমনই হোক, তার চলন দেখলে তাকে দারোয়ান বলে মনে হয় না। এবং লোকটি যেভাবে চারিদিকে দেখছিল তাতে সহজেই বুঝতে পারা যায় যেন এই শহর তার কাছে সম্পূর্ণ অপরিচিত। নগেন্দ্রনাথ বুঝলেন লোকটা কিছু যেন একটা খুঁজছে। সে লোকটা একেবারে কিছু দূর চলে গেল, আবার ফিরে এলো। একবার যেন নগেন্দ্রনাথকে কি জিজ্ঞাসা করতেই এগিয়ে এলো, পরে আবার কি ভেবে অতিক্রম করে চলে গেল। লোকটার আচার আচরণ দেখে নগেন্দ্রনাথের সন্দেহ হল। তিনি সেইখানেই দাঁড়িয়ে রইলেন। ফিরে দেখলেন লোকটি হন হন করে দ্রুত পায়ে অনেক দূর চলে গেল, কিন্তু আবার কি মনে করতে এদিকেই ফিরে আসছে। নগেন্দ্রনাথ তার জন্যই অপেক্ষা করতে লাগলেন। এবার লোকটা কাছে এসে নগেন্দ্রনাথের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, বলছি যে রানীর গলি কোথায়, আপনি জানেন কি? বলে দিলে তুমি কি চিনে যেতে পারবে? বোধ হয় না। আমি সেই দিকে যাচ্ছি, আমার সঙ্গে এলে আমি তোমায় দেখিয়ে দিতে পারি। সে অতি মৃদু স্বরে বলল, আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। আপনার কথায় আপনাকেও তাই মনে হয়। না না, তা নয়, আমি আপনার সঙ্গে যাচ্ছি, চলুন। নগেন্দ্রনাথ এমনিতেই বেশি কথা বলতে ভালোবাসে না। বিশেষত একজন অপরিচিত লোককে বিনা কারণে কোনো কথা জিজ্ঞাসা করা কর্তব্য নয় ভেবে তিনি চুপচাপ চললেন। তবে তিনি এটা বুঝলেন যে লোকটা তাকে বিশ্বাস করেনি, একটু দূর থেকেই তাকে অনুসরণ করছে। আরও দেখলেন সে তার বুকের পকেটটা হাত দিয়ে চেপে রয়েছে। নগেন্দ্রনাথ মনে করলেন লোকটার পকেটে অনেক টাকার নোট বা বিশেষ মূল্যবান কোনো কাগজপত্র থাকতে পারে। তিনি তার ভাবভঙ্গিতে বেশ বুঝেছিলেন যে লোকটা দারোয়ান নয়, কোনো হিন্দুস্তানি ভদ্রলোক। এত রাতে এখানে নিশ্চয়ই কোনো কারণে ছদ্মবেশে রয়েছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। রানীর গলি যে কোনো ভদ্রলোকের পাড়া নয়, নগেন্দ্রনাথ তা জানতেন। তিনি মনে মনে ঠিক করলেন এর ওপর একটু নজর রাখতে হবে। উভয়ে নীরবে চললেন। রানীর গলির মোড়ে এসে নগেন্দ্রনাথ বললেন, এই হচ্ছে রানীর গলি। কিন্তু সেই লোকটি কোনো কথা না বলে বা গলির ভেতরে না গিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল।
নগেন্দ্রনাথ একটু বিস্মিতভাবে জিজ্ঞাসা করলেন, আপনি গলির ভিতরে যাবেন না? না, আমার কাজ হয়ে গেছে। বলে লোকটি এগিয়ে গেল। একটু দূর থেকে নগেন্দ্রনাথ তাকে অনুসরণ করলেন। তার সন্দেহ এখন বদ্ধমূল হল এবং তার কৌতূহল চরম সীমায় উঠল। এই লোকটি কি করে, কোথায় যায় তা দেখার জন্য নগেন্দ্রনাথ বড় ব্যগ্র হয়ে উঠলেন। সেই ব্যক্তি ক্রমে দরমাহাটায় এলো। সেখানে মোড়ের কাছে 3টি ভাড়াটিয়া গাড়ি দাঁড়িয়েছিল। নগেন্দ্রনাথ দূর থেকে দেখলেন লোকটি একখানা গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কোচম্যানের সাথে কি কথা বলল, তারপর তার হাতে কি একটা দিল। কোচম্যান কোচ বাক্স থেকে নেমে ঘোড়ার লাগাম লাগাতে লাগল। ইতিমধ্যে সেই লোকটি গাড়ির ভিতরে প্রবেশ করল। কিছুক্ষণ পরে কোচম্যান নিজের কাজ সেরে গাড়িতে উঠে ঘোড়ার পিঠে চাবুক লাগালো। গাড়ি ছুটল। তখন ছুটে গিয়ে নগেন্দ্রনাথ আর একখানা গাড়িতে উঠে বসলেন। কোচম্যানকে বললেন, আগের গাড়ির পেছনে চল, অনেক বকশিস পাবি, যেন নজরের বাইরে না যায়। ওসব বুঝি না, ভাড়া আগে। পুলিশের কাজ, তাড়াতাড়ি চল, বকশিস পাবি। পুলিশের নাম শুনে কোচম্যান দ্বিরুক্তি না করে দ্রুত বেগে গাড়ি ছোটাল। সামনের গাড়ি কিছুতেই নজরের বাইরে যেতে দেবেন না ভেবে নগেন্দ্রনাথ গাড়ির ভেতর থেকে একবার মুখ বার করে দেখতে লাগলেন। এই লোকটা কেনই বা রানীর গলির কথা তাকে জিজ্ঞাসা করে সেই গলিতে না গিয়ে গাড়িতে উঠল। তিনি তার কোনো কারণ স্থির করতে পারলেন না। হঠাৎ তাঁর মনে হলো, এই লোকটা আমাকে সন্দেহ করছে, পাছে আমি ওকে অনুসরণ করি। এই ভয়ে এ আমার নজর ছাড়া হওয়ার জন্য গাড়িতে উঠেছে। নিশ্চয়ই আবার গাড়ি রানীর গলির সামনে আসবে। সে নিশ্চয়ই ভেবেছে যে আমি এভাবে তাকে অনুসরণ করব না। তিনি দেখলেন সেই গাড়ি ক্রমে জোড়া বাগানে এসে পড়ল। ক্রমে বিডেন স্ট্রিটে, তারপরে বাঁশতলার গলিতে এলো। অবশেষে দরমাহাটা স্ট্রিটের যেখান থেকে গিয়েছিল ঠিক সেখানে এসে দাঁড়ালো। নগেন্দ্রনাথের গাড়িও এসে দাঁড়ালো। কোচম্যান নেমে এসে বলল, যেখান থেকে গিয়েছিলাম সেখানেই এলাম। আগে সেই গাড়িটাও এসে দাঁড়িয়েছে। নগেন্দ্রনাথ আশ্চর্য হয়ে লাফিয়ে গাড়ি থেকে নামলেন। তাড়াতাড়ি সেই আগের গাড়ির কাছে গিয়ে তার ভেতর দেখলেন। তার কোচম্যান বলে উঠল, কি দেখছো মশাই? যে লোকটা তোমার গাড়িতে উঠেছিল সে কোথায় গেল? তোমার এত খোঁজে দরকার কি? ওরে, কার সঙ্গে তুই অমন করে কথা করছিস? পুলিশের লোক? আমি 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 আপনাকে আপনাকে চিনতে পারিনি। আচ্ছা, পরে চিনতে পারবি। এখন বল দেখি, তোর গাড়ি পথে কোনখানে থামেনি, তবে সে লোক গেল কোথায়? সে লোক হুজুর, সে লোক তো গাড়িতে ওঠেইনি। মানে? সেই লোকটা আমার কাছে এসে বলল, একজন বদমাইশ আমার পেছন নিয়েছে। এই নে, তোকেই 2 টাকা দিচ্ছি। তুই খালি গাড়িখানা হাঁকিয়ে একদিকে চলে যা, তারপর আবার এখানে ফিরে আসিস, বুঝলি? আমার এখানে একটু কাজ আছে। তুই ফিরে এলে তোর গাড়িতে করে আমি বাড়ি যাব। আরও 1 টাকা পাবি তুই, ঠিক আছে? তখন সে আমার গাড়ির একটা দরজা দিয়ে উঠে আরেক দরজা দিয়ে নেমে নিচে অন্ধকারে লুকিয়েছিল। তবে সে এখনই আসবে, আমি এখানেই তার অপেক্ষায় থাকবো। অনেক রাত হয়েছে, আমি আর থাকছি না। বলে সেই কোচম্যান সবেগে ঘোড়াকে চাবুক মেরে গাড়ি ছুটিয়ে চোখের আড়ালে চলে গেল। তখন নগেন্দ্রনাথ নিজের গাড়ির কোচম্যানের দিকে তাকিয়ে বললেন, তুই তবে এখানে থাক। হুজুর, হুকুম করলে থাকতে হবে। এইখানে আর একখানা গাড়ি ছিল না? হ্যাঁ হুজুর, সে বোধ হয় ভাড়া পেয়ে চলে গেছে। সেই লোক গাড়ির জন্য আবার এখানে আসবে বলছে, দেখা যাক আসে কিনা। হুজুর বলেন তো, আমি হুজুরের সঙ্গে লন্ঠন ধরে যেতে পারি গলির ভেতরে, তার খোঁজ নেওয়া যেতে পারে। নগেন্দ্রনাথ তার পরামর্শ মন্দ বলে বিবেচনা করলেন না। কোচম্যান বলল, হুজুর যখন আছেন তখন গাড়ি কেউ ধরবে না। এই বলে সে গাড়ি থেকে একটা লণ্ঠন খুলে নিয়ে নগেন্দ্রনাথের সঙ্গে চলল। কোচম্যান লণ্ঠন ধরে আগে আগে চলল, তার পেছনে নগেন্দ্রনাথ। রানীর গলি এত সংকীর্ণ যে 2 ব্যক্তি পাশাপাশি যেতে পারে না, তার উপর ঘোর অন্ধকার।
এর ভেতর একটাও সরকারি আলো নেই। এটা সাধারণ পথ নয়, গলির ভেতরকার মুখ বন্ধ। এটা কি? বলে কোচম্যান পড়ে গেল। নগেন্দ্রনাথ তাড়াতাড়ি তার লণ্ঠনটা নিয়ে দেখলেন সেখানে এক ব্যক্তি পড়ে রয়েছে। কোচম্যানও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, এ কে? মাতাল নিশ্চয়ই। কিন্তু তখনই লাফিয়ে কয়েক পা পিছিয়ে এসে বলল, কোন? বিস্মিত ও স্তম্ভিত হৃদয় নগেন্দ্রনাথ দেখলেন তিনি যে ব্যক্তি সন্ধান করছিলেন সামনে তারই রক্তাক্ত মৃতদেহ। কে যেন তার বুকে ছুরি মেরেছে। মাঝরাত হঠাৎ তিলোত্তমার বুকে ঘটে গেল এক নির্মম খুন। কে বা কারা জড়িত এর সাথে? তদন্তের ভার নগেন্দ্রনাথ ও অক্ষয় কুমারের উপর। তদন্ত চলাকালীন বেরিয়ে আসছে অনেক অজানা তথ্য, অনেক গোপন চক্রান্ত। শুনতে থাকুন আমাদের আজকের পরিবেশনা লেখক পাঁচকড়িদের কলমে হত্যা রহস্য সিরিজের প্রথম গল্প, রানীর গলি। পাহাড়াওয়ালা! পাহারাওয়ালা! তাড়াতাড়ি দুই দিক থেকে দুজন পাহারাওয়ালা ছুটে এলো। এইসব ব্যাপারে যা হয় তাই হলো। একজন লাশ এবং নগেন্দ্রনাথ ও কোচম্যানের পাহারায় রইল, আর একজন থানায় সংবাদ দিতে ছুটল। আধ ঘন্টার মধ্যেই ইন্সপেক্টর প্রভৃতি অনেক পুলিশ কর্মচারী উপস্থিত হলেন। লাশ নিয়ে তাঁরা থানায় চললেন। নগেন্দ্রনাথ ও কোচম্যানকেও থানায় যেতে বাধ্য হতে হলো। সেখানে তাদের নাম ঠিকানা নিয়ে ছেড়ে দেওয়া হলো। রাত্রি শেষে নগেন্দ্রনাথ ঘরে ফিরলেন। যেমন করে হোক এই লোকটাকে কে খুন করেছে তা অনুসন্ধান করব। এতে আমার উপন্যাস লেখার পক্ষে সুবিধা হবে। পরদিন সকালে তিনি নিজের বাইরের ঘরের বসে এই বিষয় নিয়েই মনে মনে আলোচনা করছিলেন। এমন সময় এক ব্যক্তি সেখানে এলো। তার বয়স প্রায় 40 বছর হবে। দেখলেই মনে হয় শরীরে যথেষ্ট বল আছে। এক নজরে দেখলে তাকে দয়ালু সদাশয় লোক বলে মনে হয়, কিন্তু তাঁর চোখের দিকে তাকালে অতি কঠোর ও খুব বুদ্ধিমান চতুর লোক বলে প্রতীয়মান হয়। নগেন্দ্রনাথ সন্দেহ ভরা দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। নমস্কার, রানীর গলির খুন সম্বন্ধে দু একটি কথা জিজ্ঞেস করবার জন্য আপনার কাছে এসেছি। আপনি কি থানা থেকে আসছেন? হ্যাঁ, অধমের নাম অক্ষয় কুমার, ডিটেকটিভ ইন্সপেক্টর। এই খুনের ব্যাপারে অনুসন্ধানের ভার আমার উপর পড়েছে। অক্ষয় কুমারের নাম নগেন্দ্রনাথ আগে শুনেছিলেন। ডিটেকটিভ গিরিতে তিনি একজন সুদক্ষ লোক বলেই সকলে জানত। অক্ষয়বাবু, আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বলুন, আমি আপনার অনুরোধ রক্ষার জন্য সাধ্যানুসারে চেষ্টা করব। এই খুনের অনুসন্ধান করার জন্য অনুগ্রহ করে আমাকে আপনার সঙ্গে নিন। অক্ষয় কুমার চোখ বিস্ফারিত করে বিস্মিত ভাব প্রকাশ করে বললেন, কেন? আমি দু একখানা উপন্যাস লিখছি। আরও খান কতক লেখার ইচ্ছে আছে। ডিটেকটিভ উপন্যাসও দু একখানা লিখেছি। এই খুনের অনুসন্ধানে আপনি যদি আমাকে সঙ্গে রাখেন তবে আমি আপনার কাছে বিশেষ উপকৃত হব। হ্যাঁ, বেশ তো। তবে একটা কথা আছে। বলুন কি? আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। কোনো মতে আমার কথার অন্যথাচরণ করতে পারবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। খুব ভালো, আসুন সেকেন্ড করুন। আমাদের এগ্রিমেন্ট পাকা হয়ে গেল। আজ থেকে আপনি আমার এই কাজে অংশীদার হলেন। এই বলে অক্ষয় কুমার সজোরে নগেন্দ্রনাথের সাথে করমর্দন করলেন। নগেন্দ্রনাথের একবার সন্দেহ হয়েছিল অক্ষয় কুমার কি তার সাথে মজা করছে, কিন্তু তিনি এই ব্যাপারে কোনো কথা বললেন না।
অক্ষয় কুমার পাঁচিলে ঠেস দিয়ে ভালো করে বসলেন। নগেন্দ্রনাথ বললেন, এখন এই ছদ্মবেশী লোককে কে খুন করেছে তাহাই অনুসন্ধান করে বের করাই আমাদের কাজ। ঠিক তা নয়, যে তাকে খুন করেছে তা আমি জানি। তা আপনি জানেন? হ্যাঁ, একজন মহিলা তাকে খুন করেছে। আপনি এটা নিশ্চিত জানতে পেরেছেন? অবস্থাগত প্রমাণে যতটা জানা যায় আর কি। আপনি কিভাবে জানলেন? খুনি কি ধরা পড়েছে? ধরার বাইরে চলে গিয়েছে। ধরার বাইরে চলে গিয়েছে মানে কি? খুনিও খুন হয়েছে। খুন? হ্যাঁ, সেও খুন হয়েছে। নগেন্দ্রনাথ নিতান্ত বিস্মিত হয়ে বলে উঠলেন, ও, একেবারে ডবল খুন? হ্যাঁ, দারোয়ানের বেশধারী লোকটা সম্ভবত রাত্রির 12টা থেকে 1টার মধ্যে খুন হয়েছিল। মহিলা সম্ভবত খুন হয়েছে 1টা থেকে 2টোর মধ্যে। মহিলাটি কি কোথায় পাওয়া গিয়েছে? বেশি দূরে নয়, গঙ্গার ধারে, রাস্তার উপর, প্রায় গঙ্গার ধারে। তাহলে মনে হচ্ছে খুনি লাশটা জলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। নিশ্চয়ই, কারুর পায়ের শব্দ শুনে লাশ ফেলে পালিয়ে গিয়েছে। কে প্রথম লাশ দেখতে পায়? একটা হিন্দুস্তানি, সে ভোরে গঙ্গা স্নান করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আমিও খবর পেয়ে তখনই লাশ দেখতে যাই। আপনার এত তাড়াতাড়ি যাওয়ার পিছনে কি কোনো কারণ ছিল? হ্যাঁ, তা একটু ছিল বই কি। এটা দেখুন দেখি। এই বলে অক্ষয় কুমার নগেন্দ্রনাথের হাতে এক টুকরো ছেঁড়া কাপড় দিলেন। তিনি দেখলেন সেটি কোনো একটা হিন্দুস্তানি মহিলার সুরঞ্জিত কাপড়ের কিছুটা অংশ। এই কাপড়ের টুকরো মৃত দারোয়ানের ডান হাতের মুঠোর ভেতর ছিল। নিশ্চয়ই যখন সে খুন হয় তখন সে তার আত্মরক্ষার জন্য তার খুনির কাপড় টেনে ধরেছিল। সে ছোড়ার আঘাতে পড়ে গেলে তখন খুনি কাপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মৃত ব্যক্তি কাপড়ের কিছুটা অংশ এমনই জোরে ধরেছিল যে সে অংশ তার হাতেই রয়ে যায়। সুতরাং আমি বুঝলাম যে খুন করেছিল সে স্ত্রীলোক। পুরুষরা তো এমন রঙিন শাড়ি পরে না। আর রঙিন শাড়ি দেখে বুঝলাম মহিলাটি বাঙালি নয়, হিন্দুস্তানি। আপনার অনুমান ঠিক। তবে যে মহিলাটি খুন হয়েছে সেই যে একে খুন করেছে তা আপনি কিভাবে জানলেন? ক্রমশ বলছি, ব্যস্ত হবেন না। মহিলা খুন হয়েছে শুনে আমি তখনই এই কাপড়ের টুকরো নিয়ে গঙ্গার দিকে ছুটলাম। যা ভেবেছিলাম তাই। সেখানে যে মহিলাটি খুন হয়েছিল তার পরিহিত শাড়ির একদিক ছেঁড়া। এটা তার সহিত জোড়া দিয়ে দেখলাম যে ঠিক জোর মিলে গেল। কাজে এটা নিশ্চিত যে এই মহিলাই সেই দারোয়ানের মতো লোকটাকে খুন করেছিল। কিন্তু মহিলাটিকে খুন করলো কে? এইটি হচ্ছে কথা। সেটাই আমাদেরকে এখন অনুসন্ধান করে বের করতে হবে। মহিলাটির কাপড়ে বা অন্য কোথাও কোনো চিহ্ন নেই যে সে কে, তা সপ্রমাণ হয়। দারোয়ান ও মহিলা এই দুজনের লাশ এখনো শনাক্ত হয়নি। ফটোগ্রাফ তোলা হয়েছে, তাড়াতাড়ি যে শনাক্ত হবে এ বিষয়ে সন্দেহ নেই। পুরুষটির কাপড়ে কোনো চিহ্ন নেই? আছে। এই লোকটি ছদ্মবেশে ছিল। এর গায়ে যে জামা ছিল তা সাধারণ দারোয়ানের মতো, কিন্তু ওই জামার নিচে একটা ভালো জামা ছিল। ওই জামায় বসু অ্যান্ড কোং লেখা আছে। বসু কোম্পানি, জোড়াসাঁকোর পোশাক বিক্রেতা। তাদের কাছে খবর নিলেই লোকের সন্ধান পাওয়া যাবে। লোকটির মৃতদেহ দেখলে স্পষ্টই বোঝা যায় তিনি ধনী লোক ছিলেন, সম্ভবত কোনো ধনী হিন্দুস্তানি সওদাগর। এই লোকের পরিচয় পাওয়া কঠিন হবে না, তবে মহিলাটির পরিচয় সহজে পাওয়া যাবে। মহিলাটি কেন এই লোককে খুন করলো জানতে পারলে সে কে জানাও কঠিন হবে না। সুতরাং বসু কোম্পানির সূত্র ধরে পুরুষটির সন্ধান পাওয়া গেলে মহিলাটিরও পরিচয় পাওয়া যাবে। হ্যাঁ, যদি এই সূত্র ধরে কিছু না হয় তবে
আর একটা সূত্র আছে। সেটা কি? সেটা এই বলে অক্ষয় কুমার পকেট থেকে একটা কালো পাথরের তৈরি সিঁদুর লেপা ছোট শিবলিঙ্গ বের করে টেবিলের উপর রাখলেন। নগেন্দ্রনাথের বিস্ময় আরো বাড়ল। এটা আপনি কোথায় পেলেন? একটি পাইনি, দুটি পেয়েছি। বলে অক্ষয় কুমার আরেকটি ঠিক সেরকমই শিবলিঙ্গ নগেন্দ্রনাথের সামনে রাখলেন। নগেন্দ্রনাথ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এ দুটো আপনি কোথায় পেলেন? একটি মৃত ব্যক্তির পাশে কুড়িয়ে পেয়েছি, আর একটি সেই মৃত মহিলাটির আঁচলে বাঁধা ছিল। আশ্চর্যের বিষয়ে সন্দেহ নেই, কিন্তু এর অর্থ কি বুঝতে পারা যায় না। সম্ভবত এই দুটোর বিষয়ে বিশেষ জানতে পারলে কেন এই দুজন লোক খুন হয়েছে তা জানতে পারা যাবে। আপনি এ ব্যাপারে কিছু জানেন? না, তবে আমার একটা বন্ধু আছেন, তিনি দেশের দেবদেবীর সম্বন্ধে অনেক কথা জানেন। তিনি হয়তো কিছু খবর দিতে পারেন। আপনি এর মধ্যে থেকে একটা আপনার কাছে রাখুন, তাকে দেখাবেন। আচ্ছা, তাহলে আমি আপনার সমস্ত কথার উত্তর দিয়েছি। এখন আমি আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করতে চাই। স্বচ্ছন্দে। কাল রাতেতে প্রথম আপনি যা যা দেখেছিলেন সব আমায় খুলে বলুন। নগেন্দ্রনাথের সমস্ত বক্তব্য শোনার পর ডিটেকটিভ মহাশয় বিশেষ মনোযোগের সাথে সব শুনে বললেন, লোকটা বুকের পকেটে বারবার হাত দিচ্ছিল। হ্যাঁ, সেটা ছিল একটা পিস্তল, রিভলভার। আমরা যেটা তার পকেটে পেয়েছি, কিন্তু মূল্যবান যা ছিল পাইনি। কেমন করে জানলেন কোনো মূল্যবান জিনিস তার পকেটে ছিল? তা না হলে সে লোক রিভলভার পকেটে করে বের হতো না। হয়তো আত্মরক্ষার জন্যই পিস্তল সঙ্গে রাখতে পারে। তা হতে পারে, কিন্তু সে যে ছদ্মবেশ ধারণ করেছিল তার ফলে তার কাছে যে মূল্যবান কিছু আছে তা কেউ ভাবত না। মৃত ব্যক্তির কাছে হয় অনেক টাকার নোট বা কোনো মূল্যবান কাগজ ছিল। এতে আমি যা ভেবেছি করিয়াছি, তাই আসছে। আপনি কি স্থির করেছেন? এই ভদ্রলোক হিন্দুস্তানি সেজে রানীর গলিতে রাত 12টার সময় এসেছিল। মহিলাটির সঙ্গে এত রাত্রে এই নির্জন স্থানে দেখা করবার কথা ছিল। পাছে কেউ তাকে চিনতে পারে বলে ছদ্মবেশে এসেছিল। এই লোক নিজের কাছে টাকাই থাক বা মূল্যবান কোনো কাগজই থাক, সেটা ওই মহিলাটিকে দেয় এবং সে তাকে এই শিব ঠাকুরটি দেয়। কেন? কেন? রশিদের মতো মহিলাটি যে টাকা, মনে করুন টাকাই পেল, তার প্রমাণস্বরূপ পুরুষটিকে এই সিঁদুর মাখা শিব দেয়। সেই লোক শিবটিকে নিজের পকেটে যেমনি রাখতে যাবে অমনি মহিলাটি টাকা তার হস্তগত হওয়ায় তার বুকে ছুরি মারে। লোকটির হাত থেকে শিব পড়ে যায়। সে তখন মহিলাটির কাপড় টেনে ধরে, কিন্তু মহিলাটি কাপড় টেনে নিয়ে ছুটে পালায়। সেই টানাটানিতে কিছুটা কাপড় সে মৃত ব্যক্তির হাতের মধ্যে রয়ে যায়। এ তো কেবল আপনার ধারণা মাত্র, এর কোনো প্রমাণ নেই। এখন ধারণা মাত্র, কিন্তু আপনাকে পরে স্বীকার করতে হবে যে আমার ধারণা মিথ্যে নয়। দ্বিতীয় শিবলিঙ্গের বিষয়টা তাহলে কি? হ্যাঁ, সেটা হলো মহিলাটি প্রথম ব্যক্তিকে খুন করে টাকা নিয়ে সত্তর গঙ্গার ধারে আসে। সেখানে এক ব্যক্তি তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য অপেক্ষা করছিল। মহিলাটি তাকে টাকা, মনে করবেন না যে আমি খুব স্থির নিশ্চিত হয়ে বলছি, তবে টাকাই এদের কাছে ছিল। সম্ভবত কোনো খুব মূল্যবান কাগজ ছিল। যাই হোক, মহিলাটি ওই ব্যক্তিকে টাকা দিলে সেও রশিদের মতো একটা সিঁদুর মাখা শিব দেয়। সে শিবটি আঁচলে বেঁধে চলে আসছিল। ঠিক এমনই সময় ওই ব্যক্তি তার বুকে ছোড়া মারে, তারপরে মৃতদেহ টেনে এনে গঙ্গায় ফেলবার চেষ্টা করছিল। সেই সময় কোনো লোকের পায়ের শব্দ শুনে পালিয়ে যায়। কিন্তু ওই ব্যক্তি ওই মহিলাকে কেন খুন করল? অক্ষয় কুমার কোনো উত্তর না দিয়ে শীষ দিতে লাগলেন। কিছুক্ষণ পর চিন্তিতভাবে বললেন, ওটা জানতে পারলেই আমি খুনি ধরতে পারি। ওইখানেই যত গোল। নগেন্দ্রনাথ কোনো কথা বললেন না। আপনি তো ডিটেকটিভ উপন্যাস লেখেন, এই ব্যাপারটা কিরকম বুঝছেন? উপন্যাসের চেয়েও এই খুনের ব্যাপারটা অনেক বেশি রহস্যজনক বলে মনে হচ্ছে। তারপর নগেন্দ্রনাথ আবার জিজ্ঞাসা করলেন, এখন আপনি কি করবেন? কিছু ঠিক করেছেন? প্রথমে আমি বসু কোম্পানির কাছে খোঁজ নেব।
সম্ভবত তারা কার জন্য এই জামা তৈরি করেছিল তা জানতে পারবো। তাহলে তার সম্বন্ধে একটু খোঁজ খবর নিলে তাকে কেন খুন করা হয়েছে সেটাও জানতে পারা যাবে। খুনির উদ্দেশ্য জানতে পারলে তাকে ধরা খুব একটা কঠিন হবে না। কিন্তু এছাড়াও আরেকটা সূত্র আছে, ভাড়াটিয়া গাড়ি। কোন গাড়ি? যেটাই আমি উঠেছিলাম, না যেটায় উঠে ওই লোক আমার চোখে ধুলো দিয়েছিল? ও দুটোর একটাও নয়, আরেকখানা যে গাড়ি ছিল সেটা। সেটার কোচম্যান এমন বিশেষ কি সন্ধান দিতে পারবে? নগেন্দ্রনাথ বাবু, আপনি একজন ভালো উপন্যাস লিখিয়ে হতে পারেন, কিন্তু আপনি ডিটেকটিভগিরি কিছু জানেন না। এটা কি সম্ভব নয় যে আপনাদের দুখানা গাড়ি দাঁড়িয়ে আছে দেখে সেটা ভাড়া করে তৎক্ষণাৎ মহিলাটি সেখান থেকে চলে যাবে? খুব সম্ভব, কিন্তু সে কি সেই সময় আর কোনো লোকের সঙ্গে দেখা করার সাহস করবে? তাহলে একজন হলেও তো তার চেহারা দেখে রাখতে পারে। এতটা বুদ্ধি বোধহয় তার সে সময় হয়নি। বিশেষত আমার বিশ্বাস যে সেও ছদ্মবেশে এসেছিল। আরো কারণ, গঙ্গার ধারে আরেকজন লোকের সঙ্গে তার দেখা করার কথা স্থির ছিল। এই খুন করতেই হয়তো তার দেরি হয়ে গিয়েছিল। পাছে সে লোক তাকে দেখতে না পেয়ে চলে যায়, এই ভয়ে সে গাড়ি নিয়েছিল। আরো কারণ আছে, এত রাত্রে স্ত্রীলোক একা রাস্তায় গেলে পাছে পাহারাওয়ালা ধরে, তাই সে গাড়িতে উঠেছিল। যাই হোক, আমি এই দারোয়ানকে দু একটা কথা জিজ্ঞেস করব। তাকে কোথায় পাবেন? এটা কি আপনি বড় শক্ত কাজ বলে মনে করলেন? আমি এখন উঠলাম। আবার কখন আপনার সঙ্গে দেখা হবে? অক্ষয় কুমার উঠে দাঁড়িয়ে বললেন, সত্যি কি আপনার একটু ডিটেকটিভগিরি করবার শখ হয়েছে? আপনি আমাকে এ ব্যাপারে সঙ্গে নেবেন বলেছেন যে। ভালো, তবে এক কাজ করুন, আসুন আমরা দুজনে কাজটা ভাগাভাগি করে নিই। বলুন, কি করতে হবে? আপনি এই বসু কোম্পানি দোকানে গিয়ে সন্ধান নিন, আমি গাড়োয়ান প্রভৃতিকে দেখছি। আপনার দেখা কোথায় পাবো? আমি সন্ধ্যার সময় আপনার এখানে আসব, আপনি বাড়িতেই থাকবেন। বেশ, আমি তাহলে খাওয়া দাওয়ার পরই বের হচ্ছি। আপনার যে বন্ধুর কথা বললেন তার কাছে যাবেন, দেখুন তিনি যদি আপনাকে সিঁদুর মাখা দেবতার কিছু সন্ধান দিতে পারেন। নিশ্চয়ই যাব, একটা শিব আমার কাছে থাকলো, কিন্তু আপনি একটা বিষয় এখনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এখন আমি কোনো বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। তবে আপনি কোনটার বিষয়ে জিজ্ঞেস করছেন? মহিলাটি যে খুন করেছে সে স্ত্রী না পুরুষ? অন্য অনেক বিষয়েই আমি নিবিড় অন্ধকারের ভেতরে আছি সত্যি, কিন্তু এ বিষয়ে আমি স্থির নিশ্চিত হয়েছি। পরে দেখবেন আমার কথা ঠিক কিনা। তাহলে এই বিষয়ে আপনার কি মত, স্ত্রী না পুরুষ? 200 বার পুরুষ। আপনি কিভাবে এত নিশ্চিত হলেন? নগেন্দ্রনাথ বাবু, আপনি উপন্যাস লেখেন, তবুও এই কথা জিজ্ঞেস করছেন কেন? কেন? কোনো পুরুষের জন্য ছাড়া কোনো মহিলা কি কখনো এমন অসম সাহসিকের কাজ করতে পারে? মেয়েরা ভালোবাসায় পড়লে সব করতে পারে, আর এই মহিলা তো খুন পর্যন্ত করেছিল। তবে সে যাকে এত ভালোবাসতো সেইটাকে এমন নির্দয়ভাবে খুন করলো? জগতে এমন অনেক কিছু হয়, অনেক কিছু হচ্ছে নগেন্দ্রবাবু। আপনি উপন্যাস লিখতে বসে পাঠককে মুগ্ধ করবার জন্য কল্পনার সাহায্যে কত অসম্ভব বিস্ময়জনক ঘটনার অবতরণ করেন, কিন্তু এক একটা সত্য ঘটনা এত বিস্ময়কর, আপনার কল্পনা সেখানে কোথায় লাগে? অক্ষয় কুমার চলে গেলে নগেন্দ্রনাথ চিন্তিত মনে বসে রইলেন। এতদিন তিনি কেবল মনের সুখে কল্পনা রাজ্যে বিচরণ করছিলেন, কল্পনায় উপন্যাস রচনা করছিলেন, কখনো প্রকৃত ঘটনাচক্রে পড়েননি, যার রহস্য ভেদ করার জন্য তিনি এতটা উৎসাহ হয়ে গেছেন। খাওয়া দাওয়া করেই তাঁর বন্ধুর সাথে দেখা করতে চললেন তিনি জানতেন তার বন্ধু এসব বিষয়ে বিশেষ আলোচনা ও চর্চা করেছেন। হিন্দু শাস্ত্র ও হিন্দুর দেবদেবী এবং ভিন্ন ভিন্ন হিন্দু সম্প্রদায় সম্বন্ধে তাঁর প্রগাঢ় অভিজ্ঞতা। তিনি বন্ধুর সাথে দেখা করে সিঁদুর রঞ্জিত শিবলিঙ্গ তাঁর হাতে দিয়ে বললেন, দেখো দেখি একবার, এটার কোনো অর্থ করিতে পারো কিনা? তিনি শিবটি অনেকক্ষণ নাড়াচাড়া করে চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন,
এটা তুমি কিভাবে পেলে? সে পরে বলবো, এখন আমাকে বলো, এটা দেখে কিছু বুঝতে পারো? দেখো, তুমি এটা কিভাবে পেলে আমি জানি না, তবে এমন সিঁদুর মাখা শিবলিঙ্গের কথা আমি যেন এক জায়গায় পড়েছি। সেখানে কি লেখা আছে? পাঞ্জাবে একটি ধর্ম সম্প্রদায় আছে। এরা যদিও শৈব, কিন্তু এদের কার্যকলাপ প্রায় শাক্তদের মতো। এদের সাধন প্রণালী খুব গুপ্ত। এদের লোক ছাড়া আর বেশি কেউ মনে হয় এসব কিছু জানে না। আর যারা ওই সম্প্রদায়ের লোক, তাদের সবার কাছে ওই সিঁদুর মাখানো শিবলিঙ্গ থাকে। এদের ব্যাপারে আর কি জানো? আর বিশেষ কিছু জানি না। এদের কার্যকলাপ ওই শাক্ত কাপালিকদের মতো। আরও পড়েছি যে এদের মধ্যে কেউ কোনো দোষ করলে নাকি এরা মৃত্যুদণ্ডও দেয়। আর তখন ওই মৃতদেহগুলোর পাশে ওই একটা শিবলিঙ্গ থাকে। আর তাতেই জানা যায় যে সেই লোকটি এই সম্প্রদায়ের কোপে পড়েই নিহত হয়েছে। কিছুটা এখন বুঝলাম। কি বুঝলে? আচ্ছা, একটা কথা বলো তো, এটা তুমি কোথায় পেয়েছো? কাল রাতে একটা মহিলা ও একটি পুরুষ খুন হয়েছে। তাদের দুজনের কাছেই এমন শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। বটে, তবে এমন সম্প্রদায় আছে আমার আগে বিশ্বাস হয়নি। এদের ব্যাপারে শুধু পড়েছিলাম মাত্র, কখনো এ সম্প্রদায়ের লোক দেখিনি। আচ্ছা, খুন কে করেছে তা জানতে পেরেছো? না, খোঁজ খবর চলছে। তা তোমার কাছে এ শিবলিঙ্গ এলো কিভাবে? জানোই তো, আমি ডিটেকটিভ উপন্যাস লিখছি। এই বিষয়ে আমার বিশেষ উৎসাহ। আমি চেষ্টা করে এ খুনের তদন্ত করার জন্য পুলিশের সাথে ভিড়ে গিয়েছি। তোমাকে কোনোদিন বিপদে পড়তে হবে দেখছি। ভয় নেই, সাবধান আছি। এখন চললাম, তোমার সময় নষ্ট করব না। তিনি সেখান থেকে বেরিয়ে বসু কোম্পানির দোকানে এলেন। দোকানের মালিক উপস্থিত ছিলেন। অক্ষয় কুমার যে জামাটি লাশের গায়ে পেয়েছিলেন সেই জামাটি দেখিয়ে বললেন, আপনাদের দোকানের নাম এই জামায় লেখা আছে। এই জামাটি কার জন্য তৈরি করেছিলেন বলতে পারেন? মালিক কিছুক্ষণ জামাটি দেখে বললেন, এই কথা আপনি জিজ্ঞেস করছেন কেন? আপনি বললে বোধহয় একজন খুনি ধরা পড়তে পারে। বলেন কি মশাই, খুনি? বলে বিস্মিতভাবে দোকানের মালিক তাঁর দিকে তাকিয়ে বললেন, আপনি কি পুলিশের লোক? কিছুটা তাই বটে। আপনি এই জামাটা কোথায় পেলেন? যার গায়ে জামাটি ছিল সে কাল রাত্রে খুন হয়েছে। সে কি খুন হয়েছে? হ্যাঁ। আপনি এই জামাটি কার জন্য তৈরি করেছিলেন? এই কাপড়ের জামা আমাদের একজন মাত্র খরিদ্দারি ব্যবহার করতেন, সেজন্যই চিনতে পারছি। তবে তিনি নিশ্চয়ই কোনো চাকরকে এটা দান করেছিলেন। তিনি বড় লোক, তাকে খুন করবে কে? তিনি কে? তিনি বড়বাজারের হুজুরিমল বাবু। বড়বাজারে মস্ত গদি আছে, তবে আমরা জানি তিনি স্ত্রী এবং পরিবার নিয়ে এখন চন্দননগরে আছেন। মাঝে মধ্যে যাওয়া আসা করেন। এতেই আমার কাজ হবে। এরপর নগেন্দ্রনাথ বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু বাড়ির কাছাকাছি আসতেই অক্ষয় কুমারের সাথে তাঁর দেখা হয়ে গেল। অক্ষয় কুমার তাঁর কাছে আসার আগেই নগেন্দ্রনাথকে দেখে সহাস্যে বলে উঠলেন, নগেন্দ্রনাথ বাবু, খুনি একজন নয়, দুইজন। দুজন? হ্যাঁ, একজন মহিলা আর একজন পুরুষ। আপনাকে এই কথা কে বলল? গাড়োয়ান, সেই গাড়োয়ান। আমি তাকে খুঁজে বের করেছি। সে কি বলল? দুখানা গাড়ি চলে গেলে সে একলাই কোনো ভাড়া পাওয়ার প্রত্যাশা নিয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে একটি মহিলা ও একটি পুরুষ সেখানে এসে তার গাড়ি হাবড়া স্টেশনে যাওয়ার জন্য ভাড়া করে। সে তাদের হাবড়া স্টেশনে নামিয়ে দিয়ে ফিরে আসে। তারা রানীর গলি থেকে বের হয়ে এসেছিল? হ্যাঁ, অত রাত্রে কে আর আসবে? লোকটা আন্দাজ 12:30টার সময় খুন হয়। এরা তার 5 মিনিট পরেই এসেছিল। কিন্তু গাড়োয়ান ঘুষ খেয়ে মিথ্যে কথা বলতে পারে। তারা অনর্থক তাকে ঘুষ দিয়ে সন্দেহে পড়বে কেন? গলির ভিতর কি হয়েছে গাড়োয়ান কিছুই জানতো না। সুতরাং কোনো কথাই গাড়োয়ানকে তাদের বলার প্রয়োজন হয়নি। গাড়োয়ান তাদের চেহারা দেখেছিল?
ভালো করে দেখেনি। তাদের ভাবভঙ্গিতে তারা যে খুব ব্যস্ত সমস্ত বা বিচলিতভাবে ছিল তা কি সে লক্ষ্য করেছিল? তাকে এই কথা জিজ্ঞেস করেছিলাম। সে বলল মহিলাটির চেয়ে পুরুষটিই যেন বেশি বিচলিত ছিল। তাহলে হয়তো সেই পুরুষই খুন করেছে। কে ছোড়া চালিয়েছিল তা এখন জানার উপায় নেই। এখন বসু কোম্পানি কি বলে? তারা বলে যে এই জামা তারা বড়বাজারের হুজুরি মলের জন্য প্রস্তুত করেছিল। হুজুরি মলের বড়বাজারে মস্ত গদি আছে। হুজুরি মল, তিনি খুব বড় লোক, ভারী দান ধ্যান করেন, তাকে সকলেই চেনে। তিনি খুব সদাশয় লোক বলে সকলের কাছে পরিচিত। কিন্তু তিনি যদি এতই পুণ্যতা লোক হন তবে তিনি দারোয়ান সেজে অত রাতে এই জঘন্য রানীগলিতে আসবেন কেন? পুণ্যাত্মা লোকের অপঘাত মৃত্যু। এখন বসু কোম্পানি কি বলে তাই শোনা যাক। নগেন্দ্রনাথ যা যা জানতে পেরেছিলেন সমস্তটাই বললেন। শুনে অক্ষয় কুমার বললেন, চলুন একবার তার গদিতে খোঁজ নেওয়া যাক। দুজনে এই খুনের বিষয় নানা আলোচনা করতে করতে হুজুরিমলের গদির সামনে এলেন। হুজুরিমল বড় বাজারের মধ্যে একজন পরিচিত লোক। হুজুরিমল গণেশমল নামেই গদির সকলে চিনত। এরা দুজনে একত্রে কারবার করতেন। দুজনেই বড় লোক বলে বিখ্যাত। অক্ষয় কুমার ও নগেন্দ্রনাথ একটু বিস্মিত হয়ে দেখলেন গদিতে কাজ কারবার সমানভাবে চলছে। একজন অংশীদার, বিশেষত বড় অংশীদারের মৃত্যু হলে গদির এমন ভাব সচরাচর থাকে না। বোধহয় এখনো এরা হুজুরি মলের কথা শুনতে পায়নি, অথবা সে লোক মোটেই হুজুরি মল নয়। দুজনে গদির মধ্যে প্রবেশ করতে উদ্যত হলে একজন জিজ্ঞাসা করল, আপনাদের এখানে কিছু দরকার আছে? আমরা গণেশমল বাবুর সঙ্গে দেখা করতে চাই। একজন হিন্দুস্তানি যুবক একটি তক্তপোষের উপর বাক্স পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। তিনি বললেন, বোধহয় আপনারা বাবাজি সাহেবের সঙ্গে দেখা করতে চান, কিন্তু তিনি তো এখানে নেই। তিনি 1 সপ্তাহ হল কাশী গিয়েছেন। হুজুরিমল সাহেবও তো এখানে নেই। তিনি কাল রাতেই কাজের জন্য আগ্রায় গিয়েছেন। সেখানেও আসলে আমাদের গদি আছে। এখন আমি এখানকার কাজকর্ম সব দেখছি। আপনাদের যা বলার আছে আমাকে আপনারা বলতে পারেন। আপনি নিশ্চিত বলতে পারেন যে হুজুরিমল বাবু আগ্রায় গিয়েছে? আমি নিশ্চিত জানি। বোধহয় না। কেন? আপনি কি জানেন? তিনি কাল রাত্রে খুন হয়েছেন। খুন হয়েছেন? আপনি কে? আমি ডিটেকটিভ ইন্সপেক্টর অক্ষয়। যুবকের মুখ শুকিয়ে গেল। ডিটেকটিভ এখানে কেন? এই সময় চারিদিক থেকে অনেকগুলো লোক এসে ভিড় করল। সকলেই উদ্গ্রীব, ব্যাপার কি হয়েছে। লোকের ভিড় দেখে অক্ষয় কুমার যুবককে বললেন, আপনার সঙ্গে কথা আছে, আপনি অন্য ঘরে চলুন। যুবকের মুখ ক্রমশ আরো শুষ্ক হয়ে উঠছে। অক্ষয় কুমার ও নগেন্দ্রনাথকে পাশের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। অন্যান্য সকলকে সেখানে আসতে বারণ ছিল। অক্ষয় কুমার তার মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আপনার নাম কি? আমার নাম ললিতা প্রসাদ। ললিতা প্রসাদ প্রথমে হুজুরিমলের হত্যা সংবাদ পেয়ে যেমন বিচলিত হয়ে উঠেছিলেন, এখন আর তার সে ভাব নেই। আত্মসংযম করেছেন। কে তাকে খুন করলো? সে কি ধরা পড়েছে? না, তবে একজন মহিলা তাকে খুন করিয়েছে। কোন মহিলা? অসম্ভব। আমি মনে। ললিতা প্রসাদ কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু থেমে গেলেন। সেই মহিলা ধরা পড়েছে কি? না, তাকে ওকে খুন করেছে। সেও খুন হয়েছে? কে সে? তা এখনো শনাক্ত হয়নি, তবে একজন পুরুষ খুন করেছে। তবে কি সে ধরা পড়েছে? না, সেজন্যই তো আপনার কাছে এসেছি। আমার কাছে? আমি কি জানি? আমি এর কিছুই জানি না। কিছু কিছু জানতে পারেন। হুজুরিমল বাবুর বিষয়ে আপনি যা জানেন আমাদেরকে বললে বোধহয় আমরা তার হত্যাকারীকে ধরতে পারবো। আমি তার ব্যাপারে কি জানি? আমি তো কিছুই জানি না। তিনি খুব ভালো লোক ছিলেন, কেবল আমি এইটুকুই জানি।
বোধহয় আপনি জানেন যে এইসব ব্যাপার যখনই ঘটে তখনই এর ভেতরে কোনো না কোনো মহিলা থাকেই থাকে। এর ভিতরে কোনো মহিলা আছে? তারই সন্ধান আমরা করছি। সে কে? ঠিক যে আপনি কার কথা বলতে গিয়ে থেমে গেলেন? কই না, আমি আবার কি বলতে যাব? বেশ, হুজুরিমলের স্ত্রী আছেন? হ্যাঁ, তার প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যু হবার তিনি 3-4 বছর পর পাঞ্জাবে গিয়ে আবার বিয়ে করে এসেছেন। পাঞ্জাবের নাম শুনে অক্ষয় কুমার, নগেন্দ্রনাথ দুজনেই দুজনের দিকে তাকালেন। তার ছেলে মেয়ে আছে? না, তার শালীর এক মেয়ে আছেন, তাকেই তিনি মেয়ের মতো পালন করেন। তার স্ত্রীর বয়স কত? বেশি নয়, ওই 30-32 হবে। আর যাকে তিনি মেয়ে হিসেবে প্রতিপালন করেন তার বয়স? 15 বছর হবে। বিয়ে হয়েছে? না। কেন? ললিতা প্রসাদ এই প্রশ্নে যেন নিতান্ত বিচলিত হলেন। বললেন, মশাই, সেটা আমি কিভাবে জানবো? তার নিজস্ব কর্মচারী উমিচাঁদ এই এসেছে, ওকে জিজ্ঞাসা করলে আপনারা হুজুরিমল বাবুর সব কথাই জানতে পারবেন। এই বলে তিনি উঠে যাচ্ছিলেন, কিন্তু অক্ষয় কুমার বললেন, যাবেন না, আপনাকে আমার প্রয়োজন আছে। আমাকে? হ্যাঁ, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। যিনি খুন হয়েছেন তাকে শনাক্ত করতে হবে। ললিতা প্রসাদ বসলেন। এই সময় সেই ঘরে আরেকটা যুবক প্রবেশ করল। তাকে দেখতে বেশ বলিষ্ঠ ও সুপুরুষ, মুখ দেখে বুদ্ধিমান বলেও মনে হয়। যুবক অক্ষয় কুমার ও নগেন্দ্রনাথের দিকে তাকিয়ে কিছুটা কৌতূহল দৃষ্টিতে ললিতা প্রসাদের দিকে তাকালেন। আপনার নাম কি উর্মিচাঁদ? হ্যাঁ, আপনি কি চান? আপনি হুজুরিমল বাবুর কর্মচারী? হ্যাঁ। শুনেছেন কি আপনার মনিব কাল রাত্রে খুন হয়েছেন? উমিচাঁদ খুবই আশ্চর্য হয়ে উঠলেন। খুন হয়েছেন? সে কি? তিনি কাল রাতেই যে আগ্রা গিয়েছেন? না, আগ্রায় যাননি, তিনি খুন হয়েছেন। খুন হয়েছেন? এই বলে উমিচাঁদ 2 হাতে মুখ ঢেকে ব্যাকুলভাবে কাঁদতে লাগল। অক্ষয় কুমার সুতীক্ষ্ণ দৃষ্টিতে তার আপাদ মস্তক বিশেষভাবে লক্ষ্য করে দেখছিলেন। নগেন্দ্রনাথ সেই লোকটির ভাবভঙ্গিতে তাকে সন্দেহ করবেন কিনা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। অক্ষয় কুমার উঠে বললেন, উর্মিচাঁদ বাবু, কেঁদে কোনো লাভ নেই। যদি আপনার মনিবকে যে খুন করেছে তাকে ধরতে চান, তবে হুজুরিমল সাহেব সম্পর্কে যা কিছু জানেন সবটা আমাদের খুলে বলুন। উমিচাঁদ চোখ মুছতে মুছতে মুখ তুলল। অক্ষয় কুমার জিজ্ঞাসা করলেন, হুজুরিমল বাবুর পরিবারে কে কে আছেন? তার স্ত্রী, তার স্ত্রীর বোনের মেয়ে এখানে আসার সময় তার সঙ্গে আরেকটি মহিলাকে নিয়ে এসেছিলেন। তিনি কে? বয়স কত? তার মা বাপ কেউ নেই। ছেলেবেলার বাবু স্ত্রীর বোন একে মানুষ করেন। বছর 17 বয়স হবে হয়তো। বাবুর বাড়িতে বেশি যাওয়া আসা কে কে করেন সেটা বলুন। বেশের মধ্যে 2 জন যান, একজন কেবল মাসখানেক পাঞ্জাব থেকে কলকাতায় এসেছেন। তার নাম কি? গুরু গোবিন্দ সিং। আরেকজন কে? তার নাম যমুনা দাস। তারা দুজন কি করেন? শুনেছি গুরু গোবিন্দ সিং এর পাঞ্জাবে ব্যবসা বাণিজ্য আছে। যমুনা দাস বাবুর কোথাও একটা দোকান আছে। এতক্ষণ নগেন্দ্রনাথ নীরবে বসেছিলেন। এখন বললেন, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? সবাই তার দিকে তাকালেন। অক্ষয় কুমার বললেন, হ্যাঁ, নিশ্চয়ই, কি জিজ্ঞেস করবেন, করুন না। নগেন্দ্রনাথ উমিচাঁদের দিকে তাকিয়ে বললেন, প্রেমের কিছু গোলযোগ এর ভেতরে আছে কি? আপনি কি বলছেন বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। দেখছি হুজুরিমল বাবুর বাড়িতে 2টি সুন্দরী যুবতী অবিবাহিত রয়েছেন। আবার দেখছি 2 জন যুবক হুজুরিমল বাবুর বাড়িতে যাতায়াত করেন। সেটাই আমার বন্ধু জিজ্ঞেস করছেন। বলি, এদের মধ্যে কোনো ভালোবাসার গোলযোগ নেই তো? এ বিষয়ে আমি কিছু জানি না, তবে যমুনার সঙ্গে বোধহয় গুরু গোবিন্দ সিং এর বিয়ের সম্ভাবনা আছে। সম্ভবত তিনি এর জন্যই কলকাতায় এসেছেন।
যমুনাকে? যমুনাবাবু সাহেবের শালিঝি। আচ্ছা, হুজুরিমল বাবুর কোনো শত্রু ছিল বলে মনে হয়? না, তিনি এত ভালো লোক ছিলেন, তার এত দান ধ্যান ছিল যে এ সংসারে কেউ তার শত্রু হতে পারে বলে মনে হয় না। হুজুরিমল বাবুর স্ত্রীর চরিত্র কেমন? তার মতো ধর্মিকা মহিলা এখন দেখা যায় না। হুজুরিমল সপরিবারে এখন এই চন্দননগরে আছেন কেন? এখানে রোগ শোক বড় বেশি বলে। এখানে তার বাড়িতে কে কে আছেন? এখানে একজন তার চাকর আছেন। তিনি খুন হয়েছেন, তবে তার খোঁজ করেননি কেন? বাড়ির লোক জানেন তিনি আগ্রায় গিয়েছেন। তিনি প্রতিদিন চন্দননগরে ফেরত যেতেন? না, কোনোদিন কাজ মেটাতে রাত হয়ে গেলে এখানেই থাকতেন। সেজন্য তিনি কোনোদিন বাড়ি না ফিরলেও বাড়ির লোক চিন্তিত হতো না। আচ্ছা, হুজুরিমল বাবু কি অনেক টাকা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? না, কেবলমাত্র 50 টাকা নিয়ে গিয়েছেন। আগ্রায় পৌঁছালে তার টাকার ভাবনা কি? তা তো নিশ্চয়ই। অক্ষয় কুমার বিরক্ত হয়ে উঠেই যাচ্ছিলেন, ঠিক এমন সময় নগেন্দ্রনাথ চোখের ইশারায় তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন, আর সাথে সাথে পকেট থেকে সেই শিব ঠাকুরটি বের করে অমিচাঁদের সামনে ধরে বললেন, এটা কখনো দেখেছেন? আর তৎক্ষণাৎ অমিচাঁদের ভাব দেখে দুজনেই অবাক হয়ে গেলেন বেশ, কারণ শিব ঠাকুরটি দেখার পর অমিচাঁদ কেমন যেন করতে করতে অজ্ঞান হয়ে গেল। পরের দিন নগেন্দ্রনাথ অক্ষয় কুমারের সাথে এই খুনের বিষয়ে আলোচনা করার জন্য দেখা করলেন। অক্ষয় কুমার বললেন, নগেন্দ্রনাথ বাবু, আমার মতের পরিবর্তন হয়েছে। কোন বিষয়ে? আমার এখন মনে হচ্ছে কোনো মহিলা হুজুরিমলকে খুন করেনি। কেন? আমরা গঙ্গার ঘাটে একটা ছোড়া কুড়িয়ে পেয়েছি, যেখানে মহিলাটির লাশ পাওয়া গিয়েছিল তারই কাছে পাওয়া গিয়েছে। লোকটা মহিলাটিকে খুন করে ছোড়াটা জলে ফেলে দিয়েছিল। ভাটার সময় জল সরে যাওয়ায় সেটা পাওয়া গিয়েছে। এতে কিভাবে বুঝলেন যে মহিলাটি হুজুরিমলকে খুন করেনি? ছোড়াখানি পাঞ্জাবি, এদেশে ছোড়ার খুব একটা ব্যবহার নেই। যেভাবে ছোড়া হুজুরিমলের এবং এই স্ত্রীলোকের বুকে বসানো হয়েছিল, শরীরে অসীম বল না থাকলে কেউ তা পারে না। সে খুন না করতে পারে, কিন্তু যখন হুজুরিমল খুন হয় তখন সে কাছেই ছিল, নাইলে হুজুরিমল তার কাপড় কিভাবে ছিঁড়ে নিল? কোচম্যানের কথা শুনে আমার প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু কি উদ্দেশ্যে একজন লোক এরকম ভয়ানক কাজ করবার জন্য একজন মহিলাকে সঙ্গে করে নিয়ে যাবে, এটা কিভাবে জানা যাবে? এখন কি করবেন মনে করছেন? এই মহিলাটিকে খুঁজে বার করতে হবে। এখনো পর্যন্ত তো কিছুই জানা গেল না। কিছুটা জানা গেছে। মহিলাটির পরনে যে কাপড় ছিল তাতে ধোপার একটা দাগ ছিল। কলকাতা ও চন্দননগরের সব ধোপার থেকে খোঁজ নিয়ে যে ধোপা এই কাপড় কাচত তার খোঁজ পেয়েছি। আপনার খুব বাহাদুরি আছে। আমাদের প্রত্যহী এ কাজ করতে হয় নগেন্দ্রবাবু। ধোপা কি বলল? কার কাপড় তা ধোপার থেকে জেনেছি। তবে তো আপনি মৃত মহিলাটির নামও জানতে পেরেছেন। ওইখানেই তো গন্ডগোল। ধোপার কাছে জানতে পেরেছি কাপড়খানি হুজুরিমলের স্ত্রীর। বলেন কি? হুজুরিমলের স্ত্রীর? তবে এই মহিলা এই কাপড় পেল কোথা থেকে? সেটাই তো এখন খুঁজে বের করতে হবে। কিন্তু ললিতা প্রসাদের ভাবভঙ্গি দেখে ওকে আমার কিছুটা সন্দেহ হয়। আরো সন্দেহ হয় এই গুণবান উর্মিচাঁদের ওপর। সে শিব দেখে অজ্ঞান হয়ে পড়েছিল। বলে কি না যে এই শিব সর্বদা হুজুরিমলের কাছে সে দেখেছে, তাই এটা দেখে খুনের কথা মনে পড়ায় অজ্ঞান হয়েছিল। এই কথা যে সর্বৈব মিথ্যা তা বলা নিষ্প্রয়োজন। যেদিক দিয়ে হোক এই শিব ঠাকুরটি এই খুনের মূলে আছেন। আপনি গুরু গোবিন্দ সিংহের একবার সন্ধান নিন। দেখছেন না যে এই খুনের সূত্র সকল রকমের পাঞ্জাবের দিকেই যাচ্ছে। এই শিবলিঙ্গের সম্প্রদায় পাঞ্জাবি আছে। পাঞ্জাবে হুজুরিমল বিয়ে করেছিল। পাঞ্জাবি ছোড়ায় সে খুন হয়েছে। পাঞ্জাবি স্ত্রীলোক হুজুরিমলের স্ত্রী।
পাঞ্জাবি কাপড় মৃতা মহিলাটি পরা ছিল, আর পাঞ্জাবি গুরু গোবিন্দ সিং সম্প্রতি পাঞ্জাব থেকে এখানে এসেছে। কথা বটে, তবে মহিলাটি কেন খুন হলো সেটাও একটা কথা। আপনি হজুরিমলের স্ত্রীকে জিজ্ঞাসা করছেন না কেন? করব, আপাতত চলুন প্রথমে একবার হজুরিমলের চাকরকে নাড়াচাড়া করে দেখা যাক, সে কিছু না কিছু বলতে পারে। আপনি যে এ ব্যাপারে কিছু করিয়া উঠতে পারবেন সে বিষয়ে আমার ভরসা নেই। আপনি দেখছি এরই মধ্যে ক্লান্ত হতাশ হয়ে পড়েছেন। না, আমি হতাশ হইনি। আমি আপনার সঙ্গ সহজে ছাড়ছি না। তবে আসুন একবার হুজুরিমলের আবাসভূমিটা পর্যবেক্ষণ করা যাক। দুজনেই বড় বাজারের দিকে চললেন। হুজুরিমলের বাড়িতে প্রবেশ করে একজন ভৃত্যের সাথে তারা দেখা করলেন। তোমার মনিবের সঙ্গে এখানে শনিবারে কেউ দেখা করতে এসেছিল? একজন মাত্র এসেছিল। কে এসে? সেই পাঞ্জাবি যিনি মাস কতক হলো এসেছেন। কত রাত্রে এসেছিলেন? বাবু সাহেব 11টার গাড়িতে আগ্রা যাবেন ঠিক থাকে, তাই তিনি সেদিন চন্দননগর না গিয়ে এইখানেই আহার আদি করেন। এই পাঞ্জাবি লোকটা কখন দেখা করতে এসেছিল? আবার তখন রাত 9:30 কি 10টা। তিনি কি বলেছিলেন, কিছু শুনেছিলে? না, আমি সেখানে ছিলাম না। আর কেউ এসেছিল? হ্যাঁ, পাঞ্জাবিটা চলে গেলে একটা স্ত্রী লোক এসেছিল। সে কে? মাঝে মাঝে এখানে আসে। কখন আসে? অনেক রাত্রে। তুমি তাকে চেনো? না, ঘোমটা দিয়ে আসে, কখনো মুখ দেখিনি। তাকে দেখলে চিনতে পারবে? ঠিক বলতে পারি না, তবে তার হাতে 3খানা নীল পাথর বসানো একটা চমৎকার আংটি আছে। ভৃত্যের কাছে বিশেষ কিছু আর জানার নেই। তা দেখে অক্ষয় কুমার হুজুরিমলের বাড়ি ভালোভাবে পর্যবেক্ষণ করে গদিতে ফিরে এলেন। তিনি একটি জিনিস সেখানে পেলেন এবং তাড়াতাড়ি সেটা পকেটে ঢুকিয়ে নিলেন। তারপর আবার ললিতা প্রসাদের সাথে গোপনে কথাবার্তা চলল। ললিতা প্রসাদ বাবু, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করব। কর্তব্যের দায়ে আমাদের অনেক সময় অনেক কথা জিজ্ঞেস করতে হয়। বলুন। আপনাদের গদির অবস্থা কেমন? কেন মশাই, এ কথা কেন জিজ্ঞাসা করছেন? এই বড় বাজারে আমাদের মতো কটা শাহকর গদি আছে? তা হতে পারে, তবে হুজুরিমল বোম্বে পালাচ্ছিলেন কেন? সে কি মশাই? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। দেখুন দেখি এ দুখানা। এই বলে অক্ষয় কুমার নিজের পকেট থেকে 2খানা রেলওয়ে টিকিট বের করে ললিতা প্রসাদের হাতে দিয়ে বললেন, দেখছেন, এই দুখানা আগ্রার টিকিট নয়, বোম্বের টিকিট। আপনি এই টিকিট কোথায় পেলেন? হুজুরিমল বাবুর পকেটের মধ্যেই পেয়েছি। তিনি সেদিন সকালবেলা টিকিট দুখানি কিনেছিলেন, যাবার সময় আর টিকিট কেনার হাঙ্গামা রাখেননি। এতেই বোঝা যায় তিনি গোপনে যাওয়ার মতলব করছিলেন। তার উপর 2খানা টিকিট, সুতরাং একা যাচ্ছিলেন না, আরেকজনেরও সঙ্গে যাওয়ার কথা ছিল। সেটি একটি মহিলা, সম্ভবত সেই অনেক রাত্রে তার সঙ্গে দেখা করত। খুন না হলে দুজনে ছদ্মবেশে বম্বে পালাতেন। বুঝলেন কেন জিজ্ঞেস করছিলাম? আপনাদের গদির অবস্থা কিরকম? সব কথা শুনে ললিতা প্রসাদ ক্রমশ যেন বিস্মিত হয়ে যাচ্ছিলেন। কেবলমাত্র বললেন, কেন? কারণ মাঠেই পড়ে আছে। যদি আপনাদের গদির বা হুজুরিমল বাবুর অবস্থা ভেতরে ভেতরে গন্ডগোল না ঘটত, তাহলে তিনি এভাবে সরে যাওয়ার চেষ্টা করতেন না। টাকার সহায়তা থাকলে অনেক কাজ কলকাতায় বসে করা যেতে পারে। এই সময় হন্তদন্ত হয়ে এক ব্যক্তি সেই ঘরে প্রবেশ করলেন। কই ললিত প্রসাদ বাবু কই? সকলে চমকে তাঁর দিকে তাকিয়ে দেখলেন তিনি একজন পাঞ্জাবি ভদ্রলোক। অতি ক্রুদ্ধভাবে বলছেন, আমি হুজুরিমল বাবুর কাছে 10,000 টাকা রেখেছিলাম, তা আপনাদের গদির সিন্দুক থেকে চুরি গিয়েছে। এমন সময় পাগলের মতো উমিচাঁদ সেখানে উপস্থিত হল।
তার মুখ পাংশুবর্ণ হয়ে গিয়েছে, সর্বাঙ্গ কাঁপছে। সর্বনাশ হয়েছে। সকলেই আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। প্রায় 15 দিন হলো হুজুরিমল বাবুকে আমি 10,000 টাকার নোট রাখতে দিই। আজ আমার টাকার দরকার হওয়ায় গদিতে এসেছিলাম। গদিতে এসে দেখি এই ব্যাপার। অক্ষয় কুমার তাকে এতক্ষণ বিশেষভাবে লক্ষ্য করছিলেন। তিনি স্পষ্টই বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি গুরু গোবিন্দ সিং। তিনি গম্ভীরভাবে বললেন, গদিতে শুনলেন হুজুরিমল বাবু খুন হয়েছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আবার টাকাটাও গিয়েছে। তারপর ভদ্রলোক ললিতা প্রসাদের দিকে ফিরে বললেন, আপনি এখন এই গদির কর্তা, আপনি নিশ্চয়ই আমার টাকাটা ফেরত দেবেন। আমি এর কিছুই জানি না। আমি বাবুজিকে টেলিগ্রাম করেছি, তিনি এলে তাকে সবটা বলবো। পরে তিনি অমিচাঁদকে জিজ্ঞাসা করলেন, টাকা কিভাবে হারালো? ওই টাকা বাবুর কাছে চন্দননগরেই ছিল। তিনি আগ্রায় যাচ্ছেন বলে সেদিন গদিতে নিয়ে আসেন। তিনি বাড়িতে থাকবেন না বলে গদিতে সিন্ধুকে আমাকে দেখিয়ে 10খানা 1000 টাকার নোট রেখে দেন। তারপর আর তিনি গদিতে আসেননি। শুনলেন, আমার টাকা মার যেতে পারে না। তিনি মারা গিয়েছেন বটে, তবে অমিচাঁদ বাবু জানেন যে হুজুরিমলের কাছে আমার টাকা ছিল। হ্যাঁ, তার কাছে শুনেছি এ টাকা পাঞ্জাবে এক কোনো সম্প্রদায়ের। ও, তার রসিদও আমার কাছে আছে। বাবুজি, আপনি এখন আসুন। হুজুরিমল যথেষ্ট টাকা কড়ি রেখে গিয়েছেন। অবশ্যই আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। অক্ষয় কুমার গুরু গোবিন্দ সিংকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মশায়ের এ সম্প্রদায়ের সাথে পাঞ্জাবের ধর্ম সম্প্রদায়ের কি কোনো সম্পর্ক আছে? গুরু গোবিন্দ সিং বিস্ফারিত চোখে অক্ষয় কুমারের দিকে তাকিয়ে বিরক্তভাবে বললেন, আমাদের সম্প্রদায়ের সঙ্গে আপনার সম্বন্ধ কি? তা তো নিশ্চয়ই, আমি তো সিঁদুর মাখা শিব নই। এই কথায় গুরু গোবিন্দ চমকে উঠলেন। অত্যন্ত বিস্মিতভাবে অক্ষয় কুমারের দিকে তাকালেন, কিন্তু মুহূর্তের মধ্যে নিজের মধ্যে বদল এনে ভ্রু কুঞ্চিত করে বললেন, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তারপর তিনি ললিতা প্রসাদের দিকে ফিরে অতি রুষ্টভাবে বললেন, ললিত প্রসাদ বাবু, আপনার বাবা এলে তাকে বলবেন এই সপ্তাহের মধ্যে আমি আমার টাকাটা চাই। ললিতা প্রসাদ যুবক মাত্র। গুরু গোবিন্দ সিংয়ের রূঢ় কথা বেশ মানে লেগেছে তার। তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, কেন? না হলে আপনি কি করবেন? না হলে আমাদের সম্প্রদায়ের সাথে আপনাদের বোঝাপড়া হবে। এই বলে মুহূর্তের মধ্যে গুরু গোবিন্দ সিং গদি থেকে বের হয়ে গেলেন। ললিতা প্রসাদ বিস্মিতভাবে বললেন, ওর সম্প্রদায় আমাদের কি করবে? খুন। ললিতা প্রসাদ ও অমিচাঁদ দুজনেই ভয়ে বলে উঠল, কাকে খুন করবে? কাকে খুন করবে কেমন করে বলবো, তবে যেই সম্প্রদায়ের কোপে পড়বে তারই খুন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। হুজুরিমলকে এই সম্প্রদায় খুন করেছে। কেন? কেন? যেহেতু হুজুরিমল সাহেব এই সম্প্রদায় 10,000 টাকা নিয়ে চম্পট দিচ্ছিলেন। কে জানে যে মহিলাটিকে নিয়ে পালাচ্ছিলেন সেও এই সম্প্রদায়েরই কিনা। সেও এই সম্প্রদায়ের কোপে পড়েছিল, সেজন্য দুজনেই খুন হয়েছে। এ কখনোই হতে পারে না। আমি কেবল অনুমানের ওপর নির্ভর করে এ কথা বলছি। হুজুরিমল যদি টাকা না নিয়ে থাকেন তবে নিল কে? অন্য কেউ চাবি নিয়ে তবে সিন্দুক খুলেছিল। তবে কি আপনি মনে করেন আমি টাকা নিয়েছি? এই কথা আমি বলিনি। আমি এমন মূর্খ নই যে এই নোট নেব। সমস্তই নম্বরই নোট। সব নোটের নম্বরগুলি গুরু গোবিন্দ সিংয়ের কাছে আছে। এই নোট নিলে ভাঙানোর কোনো সম্ভাবনা নেই। আপনি এ কাজ করেননি তা ঠিক, তবে কথা হচ্ছে যে যদি আপনি না নেন, হুজুরিমল না নেন, তবে নিল কে? কেউ চাবি চুরি করেনি তো? অমিচাঁদ নিজের কোমর থেকে সিন্দুকের চাবি বের করে অক্ষয় কুমারকে দেখিয়ে বলল, এই চাবি আমার কাছে আছে, সর্বদাই থাকে। এ চাবি কারোর পাওয়ার সম্ভাবনা নেই।
আচ্ছা, হুজুরি মলের চাবি চুরি যেতে পারে? না, তিনি সবসময় চাবি নিজের কাছে রাখতেন। তার কাছে কোনো চাবি ছিল না? সে চাবি নিশ্চয়ই কেউ নিয়েছিল। তারপরে একটু চিন্তিতভাবে বলল, কিন্তু অন্য কেউ গদিতে এসে সিন্দুক খুললে নিশ্চয়ই ধরা পড়ত। গদিতে সবসময় লোক পাহারায় থাকে। অক্ষয় কুমার উঠলেন। দেখা যাক কতদূর কি হয়। তিনি ললিতা প্রসাদ ও অমিচাঁদকে থানায় লাশ শনাক্ত করার জন্য পাঠিয়ে দিয়ে নগেন্দ্রনাথের সাথে হাওড়া স্টেশনের দিকে চললেন। সত্যি কথা বলতে কি, নগেন্দ্রনাথ এই খুনের যে কোনো কালে কোনো রকম কিছু কিনারা হবে এই বিষয়ে বেশ হতাশ হয়ে গিয়েছিলেন। কিন্তু অক্ষয় কুমার তখনও আশা রেখেছেন। তিনি নগেন্দ্রনাথের মনের ভাব বুঝে বললেন, এরই মধ্যে হাল ছেড়ে দিলে চলবে কেন? আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা অনেক বিষয়ে জানতে পেরেছি। আমার তো মনে হচ্ছে আমরা কিছুই জানতে পারিনি। কেন? এই প্রথম আমরা একটা লাশের পরিচয় পেয়েছি। জেনেছি তিনি আমাদের বিখ্যাত গদিয়ান হুজুরিমল বাবু মহাশয় লোক, ধার্মিক, দানশীল। আরও জেনেছি যে এই সদাশয় ধার্মিক, দানশীল, ধনী গদিয়ান পরের 10,000 টাকা আত্মসাৎ করে একটা মহিলার সঙ্গে বম্বে পালাচ্ছিলেন। আমরা আরও জেনেছি যে এই টাকা পাঞ্জাবের এক সম্প্রদায়ের, সেই সম্প্রদায়ের চিহ্ন সিঁদুর মাখা শিব। হ্যাঁ, এসব প্রমাণ হয়তো ঠিক কথা, কিন্তু হুজুরিমল খুন হয়েছেন, এছাড়া আর কিছুই প্রমাণিত হয়নি। ক্রমে সবই প্রমাণিত হবে, ভয় নেই। এখন একবার হুজুরিমলের চন্দননগরের বাড়িটা দেখে আসা যাক। চল। কথা বলতে বলতে তারা ট্রেনে চেপে বসলেন। চন্দননগরে এসে দেখলেন যে হুজুরিমল যে বাড়িতে থাকতেন সেটি একটি সুন্দর বাগান বেষ্টিত বাড়ি। দেখলেই বোঝা যায় বেশ বড় লোকের মতোই তিনি এখানে বাস করতেন। অনেক লোকজন, দাস দাসী আছে। অক্ষয় কুমার হুজুরিমলের স্ত্রীর সাথে দেখা করার জন্যে একজন ভৃত্য দ্বারা ভেতরে খবর পাঠালেন, কিন্তু ভৃত্য কিছুক্ষণ পরে এসে জানালেন তার শরীর ভালো নয়, তিনি কারোর সাথে দেখা করবেন না। তিনি অসুস্থ হলে বিরক্ত করতে চাই না, তাহার কোনো বাদীর সঙ্গে দেখা হলেই আমাদের কাজ হবে। বলো আমরা পুলিশের লোক, দেখা করতে চাই। ভৃত্য আবার বাড়ির ভেতর চলে গেল। এই সময় তারা দুজনে দরজার দিকে তাকিয়ে দেখলেন একটি ভদ্রলোক একটি মহিলার সাথে কথা বলছেন দাঁড়িয়ে। অক্ষয় কুমার বললেন, বোধহয় ওইটাই যমুনা। ঠিক সেই সময় কে যেন তার পেছন থেকে বলল, আমার নাম যমুনা। দুজনে চমকে উঠে পিছনে তাকালেন। তাদের সামনে একজন পরম রূপবতী যুবতী দাঁড়িয়ে, তার মুখ ম্লান বিষণ্ণ। যমুনা অতি বিষণ্ণ সুরে বলল, আপনারা কি চান? এ সময়ে আপনাদেরকে বিরক্ত করা আমাদের উচিত ছিল না, কর্তব্যের দায়ে আসতে হয়েছে। যমুনা কোনো কথা না বলে নীরবে দাঁড়িয়ে রইল। অক্ষয় কুমার মৃতা মহিলাটির পরনে যে কাপড়টি ছিল তা বের করে বললেন, আচ্ছা, এই কাপড়টিতে আপনাদের ধোপার চিহ্ন আছে, এই কাপড়টি কি চিনতে পারেন? যমুনা কাপড়খানি ভালো করে দেখে বলল, হ্যাঁ, এই কাপড়টি আমার মাসির ছিল, কিন্তু তিনি একজন দাসীকে এটা দিয়েছিলেন। সে দাসীর নাম কি? রঙ্গিয়া। বেশ নামটি। সে এখন কোথায়? সে 7-8 দিন হলো দেশে গিয়েছে। ঠিক দেশেই গিয়েছে কি? হ্যাঁ, এই কথা জিজ্ঞেস করছেন কেন? সে দেশে যায়নি, সে খুন হয়েছে। খুন হয়েছে? যমুনা শিউরে উঠল। তার ম্লান মুখ আরো ম্লান হয়ে গেল। সে পড়ে যাচ্ছিল, কোনো মতে দেওয়াল ধরে দাঁড়ালো। সামনে একটা কোচ ছিল, সে তাড়াতাড়ি সেখানে বসে পড়ল। অক্ষয় কুমার মনে মনে হেসে বললেন, তুমি বাপু ভেতরের অনেক কথাই জানো। কিন্তু সাহিত্যিক নগেন্দ্রনাথ
যমুনার নিরুপম রূপলাবণ্যে একেবারে বিমুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি অক্ষয় কুমারের এমন নির্মম ব্যবহারে মনে মনে বেশ রাগলেন। কোনো কথা বললেন না, কিন্তু নীরবে সহ্য করলেন। কিছুক্ষণ পর যমুনা কিছুটা ধাতস্থ হতেই অক্ষয় কুমার বললেন, আপনাকে আরো দু একটা কথা জিজ্ঞেস করার ইচ্ছে আছে। বলুন। বড় বাজারে রানীর গলিতে আপনাদের দাসী রঙ্গিয়া হুজুরিমল বাবুর সঙ্গে রাত 12টার সময় দেখা করেছিল। মানে সেই সময় হুজুরিমল খুন হন। তবে কি সেই তাকে খুন করেছে? না, তার সঙ্গে আর একজন পুরুষ মানুষ ছিল। তারা দুজনে গঙ্গার ধারে যায়, তারপর সেখানে রঙ্গিয়াও খুন হয়। তার সঙ্গী নিশ্চয়ই খুন করেনি, কারণ তাহলে ওই সিঁদুর মাখা শিবের দরকার হতো না। যমুনা চমকে উঠল। অক্ষয় কুমার বললেন, এ বিষয়ে আপনি কি জানেন? কি বিষয়? অক্ষয় কুমার পকেট থেকে তাড়াতাড়ি শিবলিঙ্গটি বের করে যমুনার কোলে নিক্ষেপ করে বললেন, এই বিষয়ে। হঠাৎ কেউ গায়ের উপর সাপ ফেলে দিলে যেমন হয়, যমুনারও ঠিক তাই হলো। সে একবার বিস্ফারিত চোখে কোলে থাকা শিবলিঙ্গের দিকে তাকালো, তারপরে অজ্ঞান হয়ে গেল। ও, তুমিও তবে এর মধ্যে আছো? কিন্তু অক্ষয় কুমারের ভাবভঙ্গি দেখে নগেন্দ্রনাথ আর সহ্য করতে পারলেন না। কঠিন গলায় বললেন, দেখছেন না উনি অজ্ঞান হয়েছেন, এর দাসীদের তাড়াতাড়ি ডাকুন। আরে বসুন বসুন বসুন, অত ব্যস্ত হতে হবে না। এখানে জল আছে, হৃদয়ে ব্যথা পেয়ে থাকলে মুখে জল দিন। নগেন্দ্রনাথ সাহিত্যিক, তার মনটা কোমল। তিনি তাড়াতাড়ি জল এনে অতি যত্নে যমুনার মুখে ধীরে ধীরে ছেটাতে লাগলেন। যমুনা কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করল, তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকালো। বোধহয় প্রথমে সে কি হয়েছে ঠিক মনে করতে পারল না। চারিদিকে কেমন যেন ব্যাকুল দৃষ্টিতে দেখছিল। কিছুক্ষণ যাওয়ার পর তার সব আস্তে আস্তে মনে পড়ল। সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল। এমন সময় অক্ষয় কুমার তার পথ রোধ করে সামনে দাঁড়ালেন, বললেন, আমার সকল কথা জবাব না দিলে আমি যেতে পারি না। যমুনা খুব করুণ দৃষ্টিতে নগেন্দ্রনাথের দিকে তাকালো। সে দৃষ্টি নগেন্দ্রনাথের হৃদয়ে আঘাত করল, কিন্তু তিনি কিছুই করতে পারেন না। নীরবে দাঁড়িয়ে রইলেন। আমার শরীর খুব খারাপ লাগছে। এবার নগেন্দ্রনাথ কথা না বলে থাকতে পারলেন না, বললেন, অক্ষয় বাবু, দেখছেন না ওর শরীর খারাপ লাগছে। অক্ষয় কুমার একবার রুষ্টভাবে নগেন্দ্রনাথের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিলেন। পরে যমুনাকে বললেন, যদি আমার সন্দেহ না ঘুচিয়ে যেতে চাও, যদি ভয় পেয়ে থাকো, তবে যাও। যমুনা বিস্মিতভাবে অক্ষয় কুমারের দিকে তাকিয়ে বলল, আমি ভয় পাবো কেন? বলে সে ধীরে ধীরে আবার কোচের উপর বসল। অতি মৃদু স্বরে বলল, বলুন। অক্ষয় কুমারের নির্মম ব্যবহারে নগেন্দ্রনাথের ভয়ানক রাগ হল। তার ইচ্ছে হল অক্ষয় কুমারের মাথায় এক ঘুষি মারতে, কিন্তু তা তিনি করলেন না। ভাবলেন, ডিটেকটিভ কাজে যদি এমন নৃশংস হতে হয় তাহলে এটা ভদ্রলোকের কাজ নয়। অক্ষয় কুমার কিছুক্ষণ যমুনাকে কোনো কথা জিজ্ঞাসা করলেন না। তাকে ধাতস্থ হওয়ার জন্য সময় দিলেন। যখন তিনি দেখলেন যে যমুনা অনেকটা সুস্থ হতে পেরেছে, তখন তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি সিঁদুর মাখা শিব দেখে অজ্ঞান হয়ে গেলেন কেন? ওটা দেখে আমার মেসোমশাইয়ের কথা মনে পড়ছিল, তাই। তার সঙ্গে এর কি সম্বন্ধ আছে? ওরকম একটা তার কাছে আমি দেখেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে এটা একটা ধর্ম সম্প্রদায়ের চিহ্ন। পাঞ্জাবের ধর্ম সম্প্রদায়? তা ঠিক জানি না। আপনি তো পাঞ্জাব থেকে এসেছেন। কিন্তু সেখানে এটা দেখিনি। আপনি এই সম্প্রদায় সম্পর্কে কিছু জানেন? না, কিছুই জানি না। আচ্ছা, হুজুরিমল এই সম্প্রদায়ভুক্ত ছিলেন? তা জানি না। আচ্ছা, যা কথা, আপনাদের ওই দাসীর কথাটাই হোক। এই বলছি যে এই দাসীর সঙ্গে হুজুরিমল বাবুর কি একটু
বেশি মেলামেশা ছিল? সে দাসী, তার সঙ্গে মেশামেশি থাকবে কেন? আর কারোর সঙ্গে ছিল? দাসীদের সব খবর আমরা জানি না। অক্ষয় কুমার একটু অপ্রতিভ হয়ে বললেন, এই না 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 না, তা তো ঠিক, তা তো ঠিক। যাক সে কথা। গত শনিবার রাত্রে আপনি কি কলকাতায় হুজুরিমল বাবুর বাড়িতে গিয়েছিলেন? আমি 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 সেখানে যাব কেন? অক্ষয় কুমার তার হাত ভালো করে লক্ষ্য করে দেখলেন, কিন্তু তার আঙুলে কোনো আংটি দেখতে পেলেন না। তিনি ভাবলেন, নিশ্চয়ই এ যায়নি, অন্য কেউ হবে। তিনি কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞাসা করলেন, কোনো মেয়ে মানুষ তার কাছে আসতো কি না, তা কি আপনি জানেন? না, আমি জানি না। চাকরেরা জানলেও জানতে পারে। এই ঠিক কথা, একদম ঠিক কথা। তাহলে একবার আপনার ওই চাকরদের সঙ্গে দেখা করা যাক। এই বলে তিনি নগেন্দ্রনাথের দিকে ফিরে বললেন, আপনি এখানেই বসুন, আমি আসছি। নগেন্দ্রনাথ অক্ষয় কুমারের দুর্ব্যবহারে বিরক্ত হয়েছিলেন। কোনো কথা না বলে তাই তিনি বসে রইলেন। তিনি চিন্তিত মনে অনেকক্ষণ বেশ বসেছিলেন। হঠাৎ কার পায়ের শব্দে ঘুরে তাকিয়ে দেখলেন একজন ভদ্রলোক একটি মহিলার সাথে সেই ঘরে প্রবেশ করেছেন। তিনি যে সেখানে বসে আছেন তা তাঁরা জানতেন না। দুজনেই তাকে দেখে বেশ চমকে উঠলেন এবং ঘর ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হলেন। কিন্তু পর মুহূর্তেই ভদ্রলোকটির যেন কি একটা মনে পড়ে গেল। তিনি নগেন্দ্রনাথের দিকে তাকিয়ে বললেন, আরে নগেন্দ্র না? আরে যমুনা দাস, চিনতে পেরেছ? এটাই আমার সৌভাগ্য। অনেকদিন তোমাকে দেখিনি বটে, কিন্তু তোমার চেহারা ঠিক একই রকম আছে। এটা আমার একটা গুণ বলতে হবে। নগেন্দ্রনাথ পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখছেন। তা দেখে যমুনা দাস হাসতে হাসতে বললেন, ইনি হুজুরিমল বাবুর শালিজির বিশেষ বন্ধু। এই বাড়িতেই থাকেন, তবে আর বোধহয় বেশি দিন থাকতে হবে না। যমুনা দাস এই রত্ন নিয়ে যাবে। মহিলাটি সলজ্জভাবে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। যমুনা দাস বললেন, তা তুমি এখানে কেন? একজন ডিটেকটিভের সঙ্গে এসেছি। ডিটেকটিভ? হুজুরিমল বাবুর খুনের বিষয়ে? হ্যাঁ। এমন ভালো লোককে কে খুন করলো? তারই খোঁজ চলছে। তুমিও কি খোঁজ খবর করছো নাকি? হ্যাঁ, অক্ষয়বাবু অনুগ্রহ করে আমাকে সঙ্গে নিয়েছেন। জানোই তো আমি ডিটেকটিভ উপন্যাস লেখার চেষ্টা করে থাকি। অক্ষয়বাবু একজন খুব নামজাদা ডিটেকটিভ। বাহ, বেশ বেশ, খুব ভালো। তা ভাই, আমাকেও সঙ্গে নাও না। আমার এইসব বিষয়ে খোঁজখবর নিতে বড় ভালো লাগে। বিশেষত হুজুরিমল বাবু আমাকে বড়ই ভালোবাসতেন কিনা। অক্ষয়বাবুকে বলবো। এই সময় অক্ষয় কুমার সেখানে উপস্থিত হলেন, কিন্তু ভ্রু কুঞ্চিত করে দুজনকে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ তাঁর দৃষ্টি মহিলাটির হাতের দিকে পড়ল। তিনি চমকে উঠলেন। মহিলাটির হাতে সেই আংটি। নগেন্দ্রনাথ ও অক্ষয় কুমার দুজনে স্টেশনে এসে আবার ট্রেনে উঠলেন। অক্ষয় কুমার কোনো কথা বলছেন না দেখে নগেন্দ্রনাথ বললেন, যমুনা দাসের সঙ্গে এক সময় পড়াশোনা করেছিলাম, অনেকদিন তার সঙ্গে আর দেখা হয়নি। অক্ষয় কুমার সে কথায় কোনো উত্তর দিলেন না। আপনি যমুনা দাসকে কেমন দেখলেন? ফক্কর এসব লোক দিয়ে সংসারের কোনো কাজ হতে পারে না। কিন্তু লোক মন্দ নয়, মন ভালো। যারা বেশি বাচাল হয় তারা প্রায় এক একটি প্রকাণ্ড গাধা হয়। হুজুরিমলের সাথে ওর বিশেষ আত্মীয়তা ছিল। হুজুরিমল খুন হওয়ায় ও খুব কষ্ট পেয়েছে। তার হত্যাকারীকে ধরার জন্য ব্যগ্র হয়েছে। বলছিল যে আপনি যদি ওকে এই অনুসন্ধানে নেন। এ না গঙ্গাকে বিয়ে করবে? হ্যাঁ, তাতে আপত্তি কি? আরে এই গঙ্গাই সে রাত্রে হুজুরিমলের সঙ্গে তার বাড়িতে দেখা করেছিল। মাঝে মাঝে রাত্রে যেত। আপনি কেমন করে জানলেন? হুজুরিমলের চাকর বলেছিল একটা মহিলা মধ্যে মধ্যে রাত্রে হুজুরিমলের সঙ্গে দেখা করতে যেত। তার হাতে একটা 3খানা নীল পাথর বসানো আংটি ছিল। এই গঙ্গার হাতে সেই আংটি আছে। গঙ্গার হুজুরিমলের সাথে দেখা করা কি বিশেষ কোনো আশ্চর্যের বিষয়? তা নয়, যদি যমুনা... আপনি যমুনার বিরুদ্ধে কিছু বলবেন না, সে এসবের কিছুই জানে না।
ঔপন্যাসিক, উপন্যাসে সুন্দর মুখ। যাই হোক, সে কথায় আর কাজ নেই। এখন কথা হচ্ছে, রাঙা শিব দেখে সে মূর্ছা যায় কেন? অমিচাঁদও মূর্ছা গিয়েছিল। সেই কথাই বলছি। উর্মিচাঁদও মূর্ছা যাওয়ার যে কারণ বলেছিল, যমুনাও ঠিক তাই বলল। আশ্চর্যের বিষয়, সন্দেহ নেই। কাজেই বলতে হয় দুজনের কথাই ঠিক নয়। তবে কি আপনি বলতে চান যমুনাই খুন করেছে? অতদূর বলছি না। বোধহয় উর্মিচাঁদ বা যমুনা এই খুনের সঙ্গে জড়িতই নয়। তবে এটাও ঠিক, এরা এই খুনের ব্যাপারে অনেক কিছু জানে। এই কথা ঠিক নয়। তা হতে পারে। সে তো এই ব্যাপারে সব কথা জানে না। সে অর্ধেক জানে, আর অর্ধেক উর্মিচাঁদ জানে। যদি তারা জানে, তবে প্রকাশ করছে না কেন? সম্ভবত তারা কাউকে রক্ষা করার চেষ্টা করছে। এমন কি আছে যে তারা তাকে রক্ষা করার চেষ্টা করছে? অনেকেই হতে পারে। এই মনে করুন হুজুরিমলের স্ত্রীকে। এমনটা হতেই পারে না। অনেক কিছুই হতে পারে। এই দেখুন না, দুটো কারণে হুজুরিমল খুন হতে পারে। প্রথম কারণ টাকা, দ্বিতীয় কারণ ঈর্ষা। টাকা সে রাতে তার কাছে ছিল না। কোনো মূল্যবান কাগজপত্র থাকতে পারে। যাই হোক, এই জন্য যদি কেউ তাকে খুন না করে থাকে, তবে ঈর্ষার বশে খুন করেছে। আপনি কি মনে করেন যে হুজুরিমলের স্ত্রী দাসীর ওপর ঈর্ষা করে স্বামী হত্যা করেছে? দাসীর ওপর ছাড়া কি আর কারোর ওপরে হতে পারে না? এই মনে করুন না গঙ্গা। গঙ্গার সঙ্গে যে তার কোনো সম্বন্ধ ছিল মনে হয় না। তবে সে লুকিয়ে রাতে তার কাছে আসতো কেন? সবই পরে জানা যাবে। এখন আপনার বন্ধুকে দলে নেওয়া যাক। তার কাছ থেকে গঙ্গার ব্যাপারে বেশ কিছু জিনিস জানা যাবে। সে কখনো তা প্রকাশ করবে না। মশাইয়ের বন্ধুটি যেমন বাচাল, তাতে তার কাছ থেকে কথা বের করতে বিশেষ কষ্ট পেতে হবে না। নগেন্দ্রনাথ বুঝলেন অক্ষয় কুমার এই কাজটা ঠিক করছেন না। এভাবে ভুলিয়ে কারোর কাছ থেকে কোনো গোপনীয় কথা বের করে নেওয়া খুবই অন্যায়। অক্ষয় কুমার কিন্তু তার মনের ভাব স্পষ্টই বুঝতে পেরেছেন। মৃদু হেসে বললেন, নগেন্দ্রনাথ বাবু, ডিটেকটিভগিরি করতে গেলে এত ন্যায় অন্যায়ের বিচার করলে চলবে না। শুনছিলেন আজকের গল্প রানীর গলি। গল্পকার শ্রী পাঁচকড়ি দে। গল্প পাঠে এবং দ্বিতীয় কোচম্যান আমি সায়ন। হুজুরিমল সূর্য, নগেন্দ্রনাথ রূপঙ্কর, অক্ষয় সুপ্রিয়, প্রথম কোচম্যান ব্রহ্মা, মালিক এবং ভৃত্য বিশ্ব, ললিতা প্রসাদ বাল্মীকি, উমিচাঁদ সুরজিৎ, গুরু গোবিন্দ নীল, দ্বিতীয় ভৃত্য এবং বন্ধুর চরিত্রে স্নেহাশিস, যমুনা শ্রাবস্তি, যমুনা দাস পার্থ। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এক্ষুনি করে রাখুন। ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।